হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। যেমনটা তোমাদের বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্লাস শুরু হবে, তো আজকে রয়েছে তোমাদের প্রথম ক্লাস এবং প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের পড়াবো সেটা হলো ডেপ্রিসিয়েশন। তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলোর কথা বলেছিলাম যার মধ্যে বেসিক পার্টটা রয়েছে, তবে যেহেতু আমাদের হাতে এক্সাম আসতে বেশি দিন সময় নেই সেই জন্য বেসিক পার্টটা আমি পরে কভার করব। যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় শিওর শর্টভাবে কোয়েশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো আগে কভার করব। সবার প্রথম চ্যাপ্টার হলো ডেপ্রিসিয়েশন। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমে হচ্ছে ডেপ্রিসিয়েশন বলতে আমরা কি বুঝি। ডেপ্রিসিয়েশন বলতে বোঝায় রিডাকশন ইন দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট। অর্থাৎ আজকে যদি তুমি কোনো একটা অ্যাসেট কেনো, সেই অ্যাসেটটার ভ্যালু আজকে যতটা থাকবে এক বছর পরে গিয়ে সেটা থাকবে না। সে ফর এক্সাম্পল, আজকে তুমি কোনো একটা গাড়ি কিনলে, এবার এই গাড়িটার আজকের দিনের দাম ধরো আমি বলছি 10 লাখ টাকা। তো আজকে এই গাড়িটার দাম 10 লাখ টাকা, কিন্তু এক বছর পরে তুমি যদি এই গাড়িটা মার্কেটে বিক্রি করতে চাও এটার ভ্যালু কিন্তু আর 10 লাখ টাকা থাকবে না। সে ফর এক্সাম্পল এটা কমে হয়ে যাবে 8.5 লাখ টাকা। এই যে 1,50,000 টাকা কমে গেল, এই 1,50,000 টাকাটাকেই আমরা বলছি ডেপ্রিসিয়েশন, বা বাংলায় আমরা যেটাকে বলি অবচয়। অর্থাৎ যে কোনো ধরনের ট্যানজেবল ফিক্সড অ্যাসেটের ভ্যালুতে যে রিডাকশান আসে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অর্থাৎ বছরের পর বছর যত সময় এগোয় কোনো একটা ট্যানজেবল ফিক্সড অ্যাসেটের ভ্যালুতে যে রিডাকশান আসে সেই বিষয়টাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেফিনেশনটা যদি আমরা দেখি, দেখো যখনই কোনো ডেফিনেশন পড়বে সেই কনসেপ্টটাকে ব্রেক করার চেষ্টা করবে। ব্রেক করতে পারলেই কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওই জিনিসটার মিনিং কি রয়েছে। প্রথমেই রয়েছে দেখো, ডেপ্রিসিয়েশন মিনস রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ট্যানজেবল ফিক্সড অ্যাসেট ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার, অবসোলেসেন্স আর প্যাসেজ অফ টাইম। এটা যে কোনো বই খুললে আমরা ডেপ্রিসিয়েশনের এই সংজ্ঞাটা পাবো। এখানে আমরা কিছু হাইলাইটেড পয়েন্ট দেখতে পাচ্ছি, যেমন রিডাকশন ইন দ্য ভ্যালু। যেমনটা তোমাদের বললাম, আজকে আমি 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছি, এক বছর পর গাড়িটা বিক্রি করতে গেলে আর 10 লাখ টাকায় বিক্রি করতে পারবো না, তার মানে কি ভ্যালুতে রিডাকশন এলো। সেই জন্য আমরা এখানে পেলাম রিডাকশন ইন দ্য ভ্যালু। এরপরে হচ্ছে, এটা কি সব অ্যাসেটের পক্ষে সম্ভব? না, সব অ্যাসেটের পক্ষে সম্ভব না। সেখানেও একটা স্পেসিফিক জিনিস বলা রয়েছে কার জন্য সম্ভব, সেটা হলো ট্যানজেবল ফিক্সড অ্যাসেটের জন্য সম্ভব। এবার তাহলে আমাদের জানতে হবে ট্যানজেবল ফিক্সড অ্যাসেট বলতে কি বোঝানো হয়। ট্যানজেবল শব্দটার মানে হলো যেটাকে আমরা স্পর্শ করতে পারি বা চোখে দেখতে পারি, সেই বিষয়গুলোরই, সেই সমস্ত সম্পত্তিগুলোরই আমরা ডেপ্রিসিয়েশন করতে পারবো। সেটা যে কোনো গাড়ি হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো বিল্ডিং হতে পারে, যে কোনো ধরনের ফার্নিচার বা যে কোনো মেশিনারি, যা হোক কিছু হতে পারে যেগুলো আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে ট্যানজেবল ফিক্সড অ্যাসেট। এবার হচ্ছে কিসের জন্য আমাদের ডেপ্রিসিয়েশনটা হয়, এরকম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতেই পারে। হোয়াট আর দ্য কজেস অফ ডেপ্রিসিয়েশন, কেন ডেপ্রিসিয়েশন হয়? ডেপ্রিসিয়েশনের মূলত 3টে কারণ থাকে। একটা হলো ওয়্যার অ্যান্ড টিয়ার, একটা হলো অবসোলেসেন্স আর একটা হলো প্যাসেজ অফ টাইম। এবার এই 3টে শব্দই কিন্তু আমাদের কাছে আননোন। আমরা বুঝবো কি করে এই 3টে শব্দের মানে কি? এই 3টে শব্দের মানে বুঝতে পারলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো কেন যে কোনো ধরনের অ্যাসেটে, যে কোনো ধরনের সম্পত্তিতে কেন ডেপ্রিসিয়েশন হচ্ছে। প্রথমেই আসছি ওয়্যার অ্যান্ড টিয়ার। ওয়্যার অ্যান্ড টিয়ার মানে হলো কোনো একটা সম্পত্তিকে বা যে কোনো ধরনের বস্তুকে তুমি যদি রেগুলারলি ইউজ করো তাহলে সেই ইউজের ফলে সেটার ড্যামেজ হয়। অর্থাৎ আজকে ধরো তুমি একটা জামা কিনে আনলে, সেই জামাটা তুমি রেগুলারলি যত ইউজ করবে সেটা অবশ্যই সেটা ড্যামেজ হবে। সেরকমভাবে যে কোনো ধরনের জিনিস আজকে তুমি কিনে আনলে, রেগুলারলি সেটাকে ইউজ করছো, সেটা ড্যামেজ হবেই। তো রেগুলার যে ড্যামেজটা হচ্ছে, সেই রেগুলার ড্যামেজটাকে, রেগুলার ইউজের ফলে যে ড্যামেজটা হচ্ছে সেটাকে আমরা বলছি ওয়্যার অ্যান্ড টিয়ার। এবার আসছি অবসোলেসেন্স। অবসোলেসেন্স বলতে কি বোঝানো হচ্ছে? অবসোলেসেন্স মানে হচ্ছে যে কোনো জিনিস আউটডেটেড হয়ে যাওয়া বা ব্যাকডেটেড হয়ে যাওয়া। তোমরা সবাই জানো মোবাইল আমরা কেউই কিন্তু 2-3 বছরের বেশি ইউজ করি না। তার কারণ কি? নতুন নতুন টেকনোলজি প্রতিদিন আসছে এবং তার সাথে যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি তার জন্য আমরা মোবাইল চেঞ্জ করে থাকি। সেরকমভাবেই যে কোনো জিনিস, ধরো কোনো একটা অর্গানাইজেশন আজকে একটা মেশিন কিনলো, সেই মেশিনটা ধরো জেরক্স মেশিন, ঠিক আছে? জেরক্স মেশিনটা ম্যানুয়ালি গিয়ে জেরক্স করতে হয়, অর্থাৎ তোমাকে একটা একটা করে পেজ গিয়ে জেরক্স করতে হবে। কিন্তু ধরো 1 বছর পরেই বা 2 বছর পরে দেখা গেল এমন একটা মেশিন এলো যেখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আমার কম্পিউটারে বসে এবং অটোমেটিক্যালি সে জেরক্স করে নিচ্ছে। তার মানে কি, আগের যে মেশিনটা কিনেছিলাম সেটা আউটডেটেড হয়ে গেল এবং যখনই কোনো জিনিস ব্যাকডেটেড হয়ে যাচ্ছে বা আউটডেটেড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি মার্কেটে সেটার দামও কমে যাবে। তোমরা সবাই জানো প্রত্যেক বছর কিন্তু 1-2 করে আইফোনের ভেরিয়েশন আসতেই থাকে এবং
পুরনো যে ভেরিয়েশনগুলো অটোমেটিক্যালি সেগুলোর দাম আস্তে আস্তে কমতে থাকে। আজকে যদি আইফোন 15 প্রো ম্যাক্সের দাম হয় 1.5 লাখ টাকা, 1 বছর পরে কিন্তু সেটার দাম কমে 1 লাখ টাকা হয়ে যাবে। তো কেন হচ্ছে? তার কারণ হচ্ছে নতুন টেকনোলজি চলে এসেছে, অটোমেটিক্যালি আগেরটার দাম কমে যাচ্ছে। তার মানে এখানেও তোমাদের ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটের ভ্যালু রিডাকশন হলো। আশা করি বোঝাতে পারলাম। এই জিনিসটাকে বলা হচ্ছে অবসোলেসেন্স। আর একটা জিনিস, এটা তোমরা সবাই জানো, সেটা হলো প্যাসেজ অফ টাইম। যত সময় এগোয় তত যে কোনো জিনিসের দাম কমতে থাকে। আজকের দিনে যেমনটা এখানে বললাম, বারবার একই এক্সাম্পল, 10 লাখ টাকার জিনিসটা আমি 1 বছর পরে 8.5 লাখ টাকায় বিক্রি করতে পারবো। তার কারণ হচ্ছে সময় যত এগোচ্ছে তার সাথে সাথে জিনিসটার দামটাও কমছে। এই জন্য প্যাসেজ অফ টাইমের কারণেও আমাদের যে কোনো ধরনের অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। এবার তোমাদের একটা কনসেপচুয়াল কথা বলি। ডেপ্রিসিয়েশন জিনিসটা কিন্তু পুরোপুরি নন ক্যাশ, অর্থাৎ তোমরা ক্লাস 11এও ডেপ্রিসিয়েশন করে থাকবে, সেই জন্য সবারই কম বেশি ডেপ্রিসিয়েশনের আইডিয়া রয়েছে। কিন্তু কেউই আমরা খুব ডিপে গিয়ে বা কনসেপ্টে গিয়ে এই বিষয়গুলো বুঝতেই চাই না। যত তোমরা হায়ার স্টাডিজ করবে, এই বিষয়গুলো যদি বেসিক থেকে খুব ভালোভাবে বুঝে রাখো, তাহলে তোমার আর কোনো ধরনের প্রবলেম হবে না। সেই জন্য আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্টের ওপর বেশি করে ফোকাস করব, এবং তার সাথে সাথে একটা দুটো কোয়েশ্চেন সলভ তো থাকবেই। যদি তুমি কোনো চ্যাপ্টারের কনসেপ্ট বেসিক ভালো করে বুঝতে পারো, যে কোনো কোয়েশ্চেন তুমি নিজে ইজিলি সলভ করে নিতে পারবে। যেমনটা তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের এই সমস্ত কনসেপ্টের ফ্রি নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফলো করবে। প্রতিটা চ্যাপ্টারে ফ্রি নোটস অ্যাভেলেবেল থাকবে। যে কথাগুলো আমি এখন বলছি সেগুলো আমার সমস্ত কিছু নোটসে তৈরি করা আছে, তোমরা ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই পড়তে পারো। যেটাই ছিলাম সেটা হলো ডেপ্রিসিয়েশন যে জিনিসটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্ডিচার, ঠিক আছে? কিন্তু এটার জন্য কোনো অর্গানাইজেশনে কোনো টাকা খরচ করতে হয় না। এক্সপেন্ডিচার মানেই আমরা জানি যে আমার ব্যাংক থেকে কোনো না কোনো টাকা যাবে, কিন্তু ডেপ্রিসিয়েশন হলো এমন একটা এক্সপেন্ডিচার যার জন্য কোনো ধরনের টাকা খরচ করতে হয় না। তাহলে তো তোমাদের মনে হতেই পারে যে ডেপ্রিসিয়েশনের জন্য কোনো টাকা খরচ হচ্ছে না যখন, আমি কেন ডেপ্রিসিয়েশনকে শুধু শুধু দেখাতে যাব আমার বইয়ের মধ্যে? তো এটার জন্য রয়েছে আমাদের পরের কনসেপ্ট, সেটা হলো ওয়াই ডু উই অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন। আমরা অ্যাকচুয়ালি কেন ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং করি? তার কারণ হলো মেনলি তার দুটো কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে, কিন্তু বেসিক্যালি আমাদের কেউ জিজ্ঞাসা করলে আমরা এই দুটো কারণই বলে থাকি। কি কি? এক হচ্ছে যাতে আমরা কারেক্ট প্রফিট শো করতে পারি, 2 নাম্বার হলো যাতে আমাদের অ্যাসেটটাকে কারেক্টলি ভ্যালু করতে পারি। তোমরা সবাই জানো যে কোনো অর্গানাইজেশন যারা অ্যাকাউন্টিং ফলো করে তাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা দুটো জিনিসকে বুঝি, একটা হলো আমাদের পিএল, আর একটা হলো আমাদের ব্যালেন্স শিট। পিএল থেকে আমরা কি পাই? পিএল থেকে এখানে আমরা নেট প্রফিট পাই, এবং যে নেট প্রফিটটা আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখায়, লায়াবিলিটি সাইডে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হিসাবে দেখায়। অন্যদিকে আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যা যা আমার অ্যাসেট রয়েছে প্রত্যেকটা অ্যাসেটের ভ্যালু এখানে দেখাতে হয়। এবার কেন আমরা অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট তৈরি করি? আমরা যে কোনো অর্গানাইজেশন ব্যালেন্স শিট কেন তৈরি করে? ব্যালেন্স শিট এই জন্যই তৈরি করে যাতে ওই অর্গানাইজেশনে যদি কেউ ইনভেস্ট করতে চায়, ধরো কেউ টাকা লাগাতে চাইছে, যে ওদের প্রফিট ভালো হচ্ছে তো সেই জন্য আমি ওখানে টাকা লাগাবো, সেই জন্য কোনো একজন ইনভেস্টার কি দেখে ওই অর্গানাইজেশনে টাকা লাগাবে? অবশ্যই তার জন্য তাকে ব্যালেন্স শিট ফলো করতে হবে। আর ব্যালেন্স শিটে যত ভালো ফিগার থাকবে, যত অ্যাকিউরেট ফিগার থাকবে, ইনভেস্টাররা তত অ্যাট্রাক্টেড হবে এখানে ইনভেস্ট করার জন্য। সেই জন্য যদি আমি অ্যাসেটের ভ্যালু যত টাকায় কিনেছি প্রত্যেক বছর তত টাকাতেই দেখাতে থাকি, অ্যাকচুয়ালি এটা কারেক্ট ভ্যালু হচ্ছে না। তো ধরো আজকে 2025-এ 10 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনলাম, তো সেই জন্য আমি 2025-এর যখন 1 তারিখ দাঁড়াচ্ছে তখন আমি অ্যাসেটটার ভ্যালু 10 লাখ টাকা দেখাতেই পারি। কিন্তু ব্যালেন্স শিট যখন 2025-এর শেষ দিনে গিয়ে তৈরি হবে তখন তো এটার দাম অ্যাকচুয়ালি কমে হয়ে যাচ্ছে 8.5 তখন তো এই কার্ডটার দাম অ্যাকচুয়ালি কমে হয়ে যাচ্ছে 8.5 লাখ টাকা। তাহলে এখানে যদি আমি 10 লাখ দেখাই সেটা মিসস্টেটেড হচ্ছে, অর্থাৎ যারা আসবে ইনভেস্ট করতে তারা ঠিকঠাক ইনফরমেশন পাচ্ছে না। সেই জন্য অ্যাসেটটার ভ্যালু যাতে মার্কেট ভ্যালুর সাথে সামঞ্জস্য রাখা যায়, সেই জন্য আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি এবং অ্যাসেটটার ভ্যালু কম করে দেখাই। এবং অ্যাসেটটার ভ্যালু যখন কমছে
তখন তার মানে নিশ্চয়ই তার কিছু না কিছু খরচা হচ্ছে, আর খরচা হচ্ছে মানেই কিন্তু আমার যে ইনকামটা কমছে, আর ইনকাম যখন কম হচ্ছে তখন সেটা আমার প্রফিটে গিয়ে এফেক্ট করবে। যখনই আমার ইনকাম কম হচ্ছে তখনই আমার নেট প্রফিটটা কমে যাবে। সেই জন্য আমরা কি করি, আমরা ডেপ্রিসিয়েশনটাকে প্রফিট থেকে বাদ দিয়ে দেখাই। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যে কেন আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি। তো ডেপ্রিসিয়েশন আমরা কেন চার্জ করি কোনো একটা ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটের ওপর, সেটা তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এরপরে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের সাথে যুক্ত একটা শব্দ আমরা পাই, সেটা হলো স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। এই স্ক্র্যাপ ভ্যালু জিনিসটা কি সেটাও আমাদের চ্যাপ্টার শুরু করার আগে একবার জেনে নিতে হবে। দেখো আমি এখানে লিখেছি স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু বলতে আমরা বুঝি যখন কোনো একটা অ্যাসেটের যে ইউজফুল লাইফ রয়েছে, ইউজফুল লাইফটা শেষ হয়ে যাবে, তারপরেও যদি ওই অ্যাসেটটাকে আমি বাজারে বিক্রি করতে পারি এবং কিছু টাকা ইনকাম করতে পারি, তখন সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। কোয়েশ্চেনে তোমরা দেখবে যে আজকে ধরো আমি 1 লাখ টাকার একটা মেশিনারি কিনলাম, ঠিক আছে, তার ওপরে আমাদের @10% পার অ্যানাম ডেপ্রিসিয়েশন হচ্ছে, এবং তার সাথে বলা রয়েছে যে ₹10,000 হলো আমাদের স্ক্র্যাপ ভ্যালু। এই স্ক্র্যাপ ভ্যালু মানে কি, এবং ধরো আমি বলে দিচ্ছি ইউজফুল লাইফ, এই মেশিনটার ইউজফুল লাইফ হলো আমাদের 10 ইয়ার্স, ঠিক আছে। এটার মানে হলো যখন এই আজকের দিনে মেশিনটা কিনেছি, ধরো আমি বলছি 1/1/2025 মেশিনটা কিনলাম, মেশিনটা 1 লাখ টাকা দিয়ে আজকে কিনলাম, 10 বছর পরে যখন মেশিনটা আমি বিক্রি করতে যাব তখন আমি বাজারে 10,000 টাকা পাবো। যদি আমার কোয়েশ্চেনে কোথাও না স্ক্র্যাপ ভ্যালু বলা থাকে, তখন আমি ধরবো যে 10 বছর পরে যখন আমি মেশিনটা বিক্রি করতে যাব তখন আমি কোনো টাকাই পাবো না। এটাকেই বলা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, যেটা কোনো একটা মেশিন, যে কোনো ধরনের অ্যাসেট যখন তার ইউজফুল লাইফটা শেষ হচ্ছে, যতদিন সে চলার কথা, যতদিন তার জীবনের পরিধি রয়েছে, সেটা শেষ হওয়ার পরেও যদি বাজারে বিক্রি করে কোনো টাকা পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলছি স্ক্র্যাপ ভ্যালু। এবার আসছি আরও একটা কথায়, ডেপ্রিসিয়েশনকে আমরা অ্যাকাউন্টিং এস্টিমেশন বলে থাকি। অর্থাৎ ডেপ্রিসিয়েশন কিন্তু কখনোই অ্যাকচুয়াল বেসিসে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কোনো একটা সম্পত্তির কতটা অবচয় হবে সেটা কেউই অ্যাকচুয়ালি বলতে পারবে না। যে আমি যদি হিসেব করি যে 1 লাখ টাকার মেশিনটা 1 বছরে 10,000 টাকাই ক্ষয় হলো, সেটা কি অ্যাকচুয়ালি 10,000 টাকা ক্ষয় হলো কিনা সেটা বোঝা ওইভাবে সম্ভব নয়। সেই জন্য এই পুরো বিষয়টা, পুরো ডেপ্রিসিয়েশন বিষয়টাকে অ্যাকাউন্টিং এস্টিমেট বলা হয়। এরকম আরও অনেক বিষয় অ্যাকাউন্টিংয়ে রয়েছে যেগুলো আমরা এস্টিমেশনের ওপর বেস করে চার্জ করে থাকি। কেন চার্জ করে থাকি সেটার ক্লারিফিকেশন তো তোমাদের আগেই দিয়েছি। সেই জন্য ডেপ্রিসিয়েশনটাকে বেসিক্যালি অ্যাকাউন্টিং এস্টিমেট বলা হয়, এটা তোমাদের বলে রাখলাম। আর এই ধরনের যা যা কথা আমি বলছি, কনসেপচুয়াল ব্যাপার বলো বা যা বলো, সমস্ত কিছু আমার নোটসে লেখা আছে। নোটসটা খুবই কালারফুল নোটস, তোমরা দেখলে তোমাদের অবশ্যই পড়তে ইচ্ছা করবে। অনেক কিছু ঘেটে অ্যানালাইসিস করে তারপরে একদম ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে নোটসটা বানানো হয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে গেলেই কিন্তু ফ্রিতে এটা পেয়ে যাবে। এমনকি পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলো আসবে সেগুলোরও নোটস আমি প্রোভাইড করে দেবো। এবার আসছি মেন জিনিস, সেটা হলো এই ডেপ্রিসিয়েশনের মেথড কী কী রয়েছে। যেমনটা বললাম যে এটা আমরা এস্টিমেশনের ওপর বেস করে চার্জ করে থাকি, সেই জন্য কিছু কিছু মেথড রয়েছে যেগুলো এক একটা অর্গানাইজেশন এক একটা মেথড ফলো করে থাকে। মেন যে দুটো মেথড আমরা পাই, একটা হলো SLM আর একটা হলো WDV। SLM হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথড, আর WDV হলো আমাদের রিটেন ডাউন ভ্যালু মেথড, অথবা এটাকে আমরা ডিমিনিশিং ভ্যালু মেথড বলেও জানি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় করতে দেবে এবং বলেই দেবে কোয়েশ্চেনে যে কোনটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দুটো দিয়ে তোমাদের অঙ্ক আমি দেখাবো না, একটা দিয়ে অঙ্ক দেখাবো, কারণ হচ্ছে দুটো খুবই ইজি মেথড। কি পার্থক্য রয়েছে সেটা একবার চলো দেখে নিই। প্রথমেই হলো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় ডেপ্রিসিয়েশন হিসাবে প্রত্যেক বছর বুক করতে হবে, একদম ইকুয়াল টাকা হবে প্রত্যেক বছর। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আজকে আমি একটা কার পারচেস করেছি এবং যেটার দাম হচ্ছে ₹1 লাখ টাকা, আর এটার ইউজফুল লাইফ হলো 5 বছর। তো এই কথাটা বলে যদি তোমাদের বলে যে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে, তার মানে হলো ইজিলি তোমরা এখান থেকে প্রত্যেক বছর কতটা করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে সেটা বের করে নিতে পারবে। সেটা হলো ভ্যালু অফ অ্যাসেট। তোমরা যদি ভ্যালু অফ অ্যাসেট ডিভাইডেড বাই ইউজফুল লাইফ করো, তাহলেই পেয়ে যাবে যে
প্রত্যেক বছর কত টাকা করে ডেপ্রিসিয়েশন পিএল এ চার্জ করতে হবে সেটা এখানে কত হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 5 সমান ₹20,000 পার অ্যানাম। প্রত্যেক বছর 20,000 করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। এছাড়াও আরও একভাবে দিতে পারে, সেটা হলো ইউজফুল লাইফ বলে দিল এবং তারপরে বলল যে ডেপ্রিসিয়েশন চার্জ করো @5% পার অ্যানাম অন অরিজিনাল কস্ট। যদি তোমাদের বলে যে অরিজিনাল কস্টের ওপরে ডেপ্রিসিয়েশন চার্জ করো এবং একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে দেয়, তাহলে অলওয়েজ পার্সেন্টেজের ওপর বেস করে ডেপ্রিসিয়েশন চার্জ করবে। আমি এখানে তাহলে কত করব, সেটা হলো আমাদের ভ্যালু অফ অ্যাসেট ইনটু ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ। কত হবে আমার 1 লাখ ইন্টু 5% মানে হলো 5,000 টাকা পার অ্যানাম। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষাতে কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন তৈরি হয়। সেটা হলো পরীক্ষায় তোমাদের SLM এ অঙ্কটা করতে বলেছে স্ট্রেট লাইন মেথডে এবং তোমাকে ইউজফুল লাইফও দিয়ে দিয়েছে আর একটা পার্সেন্টেজও দিয়ে দিয়েছে। দুটোতে তুমি দেখছো যে তোমার ডেপ্রিসিয়েশন আলাদা আলাদা আসছে। অলওয়েজ কিন্তু পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবে। যখনই কোয়েশ্চেনে পার্সেন্টেজ বলে দেবে অলওয়েজ পার্সেন্টেজের অ্যাপ্লাই করবে। পার্সেন্টেজ অ্যাপ্লাই করে যতটা ডেপ্রিসিয়েশন আসছে ততটা ডেপ্রিসিয়েশনই তোমাকে কাউন্ট করতে হবে। 5 বছরটা তোমাদের লাগবে না ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময়। যখন মেশিনারি অ্যাকাউন্ট খুলবে তখন তো 5 বছরের মেশিনারি অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু যখন তুমি ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা ক্যালকুলেট করবে অলওয়েজ পার্সেন্টেজের ওপর বেস করে করবে। আর যদি পার্সেন্টেজ বলা না থাকে তাহলে তোমাকে শুধু ইউজফুল লাইফ যতটা রয়েছে ততটার ওপর বেস করে করবে। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো আমি আর একটা লাইন অ্যাড করছি। সেটা হলো যেমনটা তোমাদের বললাম যে স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। এখানে ধরো বললাম যে এটার রেসিডুয়াল ভ্যালু হলো আমাদের 20,000। ঠিক আছে, যখনই আমাদের কোয়েশ্চেনে রেসিডুয়াল ভ্যালু বলে দেবে তার মানে কি এই অ্যাসেটটা 5 বছর চলবে, 5 বছর চলবে এবং 5 নম্বর বছরের শেষে গিয়ে যখন আমি অ্যাসেটটা বিক্রি করতে যাব তখন বাজার থেকে 20,000 টাকা পাবো। তার মানে কি আমি এটা বলতেই পারি যে আজকে যদি ইয়ার 0 হয় তখন অ্যাসেটটার দাম হচ্ছে 1 লাখ টাকা, আর ইয়ার 5-এ গিয়ে অ্যাসেটটার দাম হবে 20,000 টাকা। ঠিক আছে, তার মানে এই 5 বছরে অ্যাসেটটার ভ্যালু কমছে কতটা, 80,000 টাকা। 5 বছরে অ্যাসেটের ভ্যালু কমছে কতটা, 80,000 টাকা। তার মানে প্রত্যেক বছরে অ্যাসেটটার ভ্যালু কমছে কতটা, 80,000 ডিভাইডেড বাই 5 বছর, 80,000 ডিভাইডেড বাই 5 বছর, তার মানে হচ্ছে কত আমার 16,000 টাকা। ঠিক আছে, তার মানে এই জিনিসটাকেই যদি আমরা বইতে ফর্মুলার আকারে দেখি তখনই তুমি দেখবে এখানে আছে ভ্যালু অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ঠিক আছে, এটাই যখন আমরা বইতে ফর্মুলার আকারে দেখব তখনই এভাবে দেখব যে ভ্যালু অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এটা সবাই আমরা মুখস্থ করে নিই, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি সেটা দেখো। আমি কি বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাসেটটার ভ্যালু রয়েছে 1 লাখ টাকা। 5 নম্বর বছরের শেষে আমাকে বলে দিয়েছে অ্যাসেটটার স্ক্র্যাপ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 20,000 টাকা এবং অ্যাসেটটা চলবে 5 বছর। তার মানে আজকে Y0 মানে ইয়ার 0-তে দাঁড়িয়ে আমার অ্যাসেটটার ভ্যালু 1 লাখ টাকা, আর Y5 মানে 5 নম্বর বছরের শেষে গিয়ে অ্যাসেটটার ভ্যালু হবে কত, 20,000 টাকা। তার মানে অ্যাকচুয়ালি অ্যাসেটটার ভ্যালু কমছে কত, 80,000 টাকা। তার মানে 5টা বছর ধরে যদি 80,000 টাকা কমে তাহলে প্রত্যেক বছর কত কমবে, 80,000 ডিভাইডেড বাই 5, সেই জন্য হয়ে গেল আমার 16,000। আর এটাই যখন আমি ফর্মুলার আকারে লিখবো তখন এভাবে হবে এবং আমার হবে এটা ভ্যালু অফ অ্যাসেট 1 লাখ, 5 নম্বর বছরের শেষে গিয়ে দাঁড়াচ্ছে 20,000 ডিভাইডেড বাই হচ্ছে 5 বছর আমার ইউজফুল লাইফ। তার মানে আমার প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হবে 16,000 টাকা। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে হয়, কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখো আমরা সবাই ক্লাস 11-এ হয়তো ডেপ্রিসিয়েশন করেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে প্রত্যেকটা ফর্মুলাকে ভেঙে ভেঙে ব্রেকআপ করে কেন হচ্ছে খুব একটা ভালোভাবে হয়তো অনেকেই পড়িনি। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে প্রতিটা জিনিসের কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদেরকে প্রোভাইড করতে। প্রতিটা ফর্মুলার পিছনে তার ব্যাকগ্রাউন্ডে কি স্টোরি রয়েছে, কেন হচ্ছে এটা বলতে, যাতে তোমার মাথায় এই জিনিসটা বসে থাকে এবং তুমি যত হায়ার স্টাডিজ করবে এই বিষয়গুলো তোমাকে অনেক বেশি কমপ্লেক্স প্রবলেম সলভ করতেও সাহায্য করবে। এরপরের যে মেথড রয়েছে সেটা হলো WDV বা ডিমিনিশিং ভ্যালু মেথড। এটার মানে কি,
রিটেন ডাউন ভ্যালু বা ডিমিনিশিং ভ্যালু মেথড, এই জিনিসটার মানে হলো প্রত্যেক বছর আমাদের যে ডেপ্রিসিয়েশনের টাকাটা সেটা সেম হবে না। আমাদের অ্যাসেটের ভ্যালু যেমন যেমন কমতে থাকবে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাও সেরকম সেরকম কমতে থাকবে। তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে এরকমভাবে, সে ফর এক্সাম্পল আমি বলছি কার পারচেস করলাম অফ রুপিস 1 লাখ টাকা এবং এটার ওপর ডেপ্রিসিয়েশন হবে @10% পার অ্যানাম অন WDV। ঠিক আছে, যদি এরকম বলা থাকে তার মানে কিন্তু 1 লাখের ওপর 10% করে প্রত্যেক বছর হবে তা নয়। ইউজফুল লাইফটা বলে দিচ্ছি, ইউজফুল লাইফ হলো এটার 5 বছর। এই 5টা বছর প্রত্যেক বছর আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন হবে। প্রথম বছর ডেপ্রিসিয়েশন আমার কত হবে, 1 লাখের ওপরে 10% মানে হলো 10,000 টাকা। পরের বছর ডেপ্রিসিয়েশন কত হবে, পরের বছর ডেপ্রিসিয়েশন আমার কমবে, অর্থাৎ আগে দাম ছিল 1 লাখ টাকা, 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে দাম কমে হয়ে গেছে 90,000 টাকা এবং তার উপরে ডেপ্রিসিয়েশন হবে আমার 9,000 টাকা। এর পরের বছর ডেপ্রিসিয়েশন কত হবে, আমার আগের বছর দাম ছিল 90,000 টাকা, ডেপ্রিসিয়েশন হয়ে দাম কমে গেছে 9,000 টাকা, ইন্টু হলো 10% মানে আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 8,100 টাকা। এরকমভাবে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কমতে থাকবে। এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে WDV বা রিটেন ডাউন ভ্যালু মেথড অথবা ডিমিনিশিং ভ্যালু মেথড। রিটেন ডাউন ভ্যালু মানে হচ্ছে আমার অ্যাসেটটার অরিজিনাল কস্ট ছিল 1 লাখ, যখনই সেখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলাম, বাদ দিয়ে যে 90,000 টাকাটা আসছে, এই 90,000 টাকাটাকে বলা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু, অর্থাৎ কমে গিয়ে কতটা ভ্যালু দাঁড়াচ্ছে। ওই রিটেন ডাউন ভ্যালু আর ডিমিনিশিং ভ্যালু একই ব্যাপার, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা কোয়েশ্চেনে পেতে পারো। আরও একটা জিনিস, SLM এর সাথে এটার মেন ডিফারেন্স কোথায়, এক তো ডেপ্রিসিয়েশনের পরিমাণটা প্রত্যেক বছর ইকুয়াল হয় না, আর 2 নাম্বার হচ্ছে যখনই আমরা SLM অ্যাপ্লাই করব, ইউজফুল লাইফটা যাই শেষ হবে, অ্যাসেটটার ভ্যালু আমাদের 0 হয়ে যাবে বইতে। যেমনটা আগের অঙ্কে ছিল, প্রত্যেক বছর আমরা 20,000 করে চার্জ করছিলাম, তাই 5 নাম্বার বছর আস্তে আস্তে যখন স্ক্র্যাপ ভ্যালু ছিল না, 5 নাম্বার বছর আস্তে আস্তে আমার অ্যাসেটটার ভ্যালু 0 হয়ে যেত। কিন্তু এখানে তোমার অ্যাসেটটার যতই ইউজফুল লাইফ থাকুক না কেন, যখনই তুমি ডিমিনিশিং ভ্যালু মেথড অ্যাপ্লাই করছো, কখনোই কিন্তু অ্যাসেটের ভ্যালু 0 হবে না, কিছু না কিছু ভ্যালু অ্যাসেটের থাকবেই। আশা করি দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় রয়েছে সেটাও বোঝাতে পারলাম। এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক সময় থিওরি কোয়েশ্চেন দিলে লিখতে দেয়, তবে সচরাচর তোমাদের ডেপ্রিসিয়েশন থেকে এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথডের কোয়েশ্চেন আসে। এতক্ষণ তো তোমাদের যেগুলো বললাম পুরোটাই ছিল কনসেপচুয়াল পার্ট এবং বেসিক পার্ট ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের একদম ফার্স্ট ইন্ট্রোডাকশন। এবার পরীক্ষাতে তোমাদের কি আসবে, পরীক্ষাতে বেসিক্যালি যদি বেসিক কোয়েশ্চেন দেয় তাহলে তোমাদের করতে দেয় হলো মেশিনারি অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাসেট অ্যাকাউন্ট করতে দেয়, অথবা তোমাদের বলে অ্যাকাউন্ট তো করো এবং তার সাথে সাথে জার্নালও পাস করো। যত বছর মেশিনটার ইউজফুল লাইফ থাকবে তত বছরও দিতে পারে, অথবা 3 বছর 4 বছর 5 বছর যেরকম ইচ্ছা বলতে পারে যে এত বছরের জন্য তোমরা মেশিনারি অ্যাকাউন্ট করো এবং জার্নাল দেখাও। তো প্রথমে আমরা জানি জার্নাল আগে হয়, তারপরে লেজার হয়, সেই জন্যই আমরা প্রথমে জার্নাল কি হয়, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে সবটা জানবো, তারপরে আমরা লেজারের দিকে এগোবো। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার রিলেটেড যা যা জার্নাল রয়েছে, প্রতিটা জার্নাল একদম একটা গ্ল্যান্স আমার নোটসে দেওয়া রয়েছে, কিন্তু আজকে যেহেতু শুধুমাত্র আমরা বেসিকটা নিয়ে কথা বলছি, তাই ফার্দার আরও যে সমস্ত জার্নালগুলো রয়েছে সেগুলোতে যাব না। শুধুমাত্র SLM এবং WDBর অঙ্ক করতে গেলে যতটা লাগে ততটাই এই ভিডিওতে বলবো। নেক্সট ভিডিও থেকে তোমাদের আরও ডেপ্রিসিয়েশনের মধ্যে আরও যে সমস্ত টপিক আছে সেগুলোর আসতে থাকবে। প্রথমেই রয়েছে, ধরো কোনো একটা অ্যাসেট পারচেস করলাম। অ্যাসেট পারচেস করলে আমাদের জার্নাল কি হয়, জার্নাল আমরা কিভাবে করব, জার্নালের জন্য আমরা সবাই জানি গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে হয়, অথবা আমেরিকান অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলেও হবে। যে কোনো একটা রুল অ্যাপ্লাই করে আমরা জার্নাল করি। দেখো এই সমস্ত চ্যাপ্টারের জার্নালগুলো একই টাইপের হয়, তাই আমরা সচরাচর কী করে থাকি, এগুলোকে মুখস্থ করে নিই। মুখস্থ করার থেকে যদি আমরা বুঝে করি যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে রুলগুলো, তাহলে আমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমেই যে জার্নালটা আমাদের আসে সেটা হলো, ধরো আমি কোনো একটা অ্যাসেট পারচেস করলাম। তো এখানে আমাদের যদি পারচেস করি, পারচেসের জন্য দুটো অ্যাকাউন্ট আমাদের খুঁজতে হবে। এক হলো অ্যাসেট আমাদের কাছে আসছে, আর 2 নাম্বার হলো টাকা আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যাংক অথবা ক্যাশে লিখতে পারি। অথবা যদি এটাকে আমরা ধারে পারচেস করি, তার মানে আমাদের টাকা দিতে হবে, যেটাকে আমি পেয়েবেল বলে লিখতে পারি। এবং সেই পেয়েবেলটা আমাদের কি হবে,
পেয়েবেলকে আমরা কি জানি, এটা আমাদের কাছে লাইবিলিটি, আর লাইবিলিটির ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তাই যখনই আমার পেয়েবেল তৈরি হচ্ছে, অর্থাৎ আমাকে টাকা দিতে হবে, তার মানে সেটা ক্রেডিট হবে। আর অন্যদিকে যেহেতু আমার কাছে অ্যাসেট আসছে, আর অ্যাসেট মানে অলওয়েজ তোমাদের ডেবিট ব্যালেন্স, যেটা আমেরিকান অ্যাপ্রোচ বলে থাকে, সেই জন্য অ্যাসেট আমাদের ডেবিট হবে। অন্যদিকে যদি ব্যাংক দিয়ে ভাবি, ব্যাংক হচ্ছে আমাদের কাছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, এবং অ্যাসেটের অলওয়েজ হয় ডেবিট ব্যালেন্স। যাই এখান থেকে আমাদের টাকাটা চলে যাচ্ছে, মানে অ্যাসেট কমে যাচ্ছে, মানে ডেবিট ব্যালেন্স যেটা রয়েছে সেটা ক্রেডিট হবে। এইভাবে যদি আমরা জার্নালগুলো বুঝে বুঝে করি, তাহলে কিন্তু কোনো কিছুই আর মুখস্থ করতে লাগে না। তো আশা করছি বোঝাতে পারলাম, কারণ এত ডিটেলে জার্নাল বোঝাতে গেলে এখন হবে না। যেটা আমি তোমাদের বেসিক যখন পড়াবো তখন অবশ্যই ভালোভাবে বলে দেবো, যেহেতু এটা ফার্স্ট ছিল সেই জন্য আমি বলে দিলাম। তো আমাদের অ্যাসেট পারচেস করলে জার্নাল হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পেয়েবেলস অ্যাকাউন্ট। এটা গেল প্রথম জার্নাল। দেন আমরা অ্যাসেটটার সাথে কোনো যদি এক্সপেন্স করে থাকি, ডিরেক্ট এক্সপেন্স, যেরকম ধরো তুমি একটা মেশিন কিনলে, মেশিনটা তুমি নিজে বসাতে পারবে না, কেউ এলো এসে মেশিনটা ইনস্টল করে দিল এবং তুমি তাকে কিছু চার্জেস পেমেন্ট করলে, যেহেতু এটা ডিরেক্টলি ওই মেশিনটার জন্যই অ্যাট্রিবিউটেবল রয়েছে। যদি সে এসে মেশিনটা বসিয়ে না দিত, ইনস্টল করে না দিত, যেমন ধরো তুমি একটা এসি কিনেছো, এসিটা যদি এসির দোকানের লোক এসে বসিয়ে না দেয়, তাহলে নিশ্চয়ই এসিটা তোমার ব্যবহারই করতে পারতে না। তো তাদেরকে যে চার্জেসটা পেমেন্ট করা হচ্ছে সেটাকে অ্যাসেটের কস্টের মধ্যে অ্যাড করে নেওয়া হয়, তার দামের সাথে অ্যাড করে নেওয়া হয়। সেই জন্য আমরা কি করব, যে কোনো ধরনের এক্সপেন্ডিচার যেগুলো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, সেটা আমার অ্যাসেটের দামটাকে বাড়াবে। অ্যাসেটের দামটাকে বাড়াবে মানে আমি অ্যাসেটকে আরও বাড়াবো, অর্থাৎ ডেবিট করব। অন্যদিকে তাদেরকে খরচাটা পেমেন্ট করতে হবে, এবং খরচা পেমেন্ট করলে প্রথম জার্নাল কি হবে, খরচা পেমেন্ট করলে প্রথম জার্নাল হবে যে কোনো এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং বেসিক্যালি এই এক্সপেন্ডিচারটা আমি অ্যাসেটের দামের সাথে অ্যাড করে দেবো। সেই জন্য প্রথমে আমি ডেবিট করেছি এবং পরবর্তীকালে আমি এটা অ্যাসেটের দামের সাথে অ্যাড করে দেবো এবং ক্রেডিট করে এটাকে কেটে দেবো। আশা করি পুরোটা বোঝাতে পারলাম। দেখো এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের কাছে ওয়ান কাইন্ড অফ দেখো এক্সপেন্ডিচারের ব্যালেন্স, এটা ওয়ান কাইন্ড অফ নমিনাল অ্যাকাউন্ট বা পিএল ব্যালেন্স। এক্সপেন্ডিচার অলওয়েজ ডেবিট হয়, সেই জন্য এক্সপেন্ডিচারকে ডেবিট করলাম, টাকাটা পেমেন্ট করছি, ব্যাংক কমে যাচ্ছে, তাই ব্যাংক ক্রেডিট হলো। অন্যদিকে এই এক্সপেন্ডিচার নমিনাল অ্যাকাউন্ট হলেই পিএলে যায়, সেটা আমরা জানি, যখন বছর শেষ হয় এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যায়। কিন্তু এই এক্সপেন্ডিচারটা আমার কার রিলেটেড, এই এক্সপেন্ডিচারটা হচ্ছে অ্যাসেটের সাথে রিলেটেড, সেই জন্য এটার জন্য আমাদের অ্যাসেটের দামটা বাড়বে, তাই অ্যাসেট ডেবিট হলো টু এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হলো। এটা গেল বেসিক দুটো জার্নাল। এরপরে যেটা থাকে সেটা হলো ডেপ্রিসিয়েশনের। ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হবে, ডেপ্রিসিয়েশন যেমনটা তোমাদের বলেছি এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, সেই জন্য অলওয়েজ ডেপ্রিসিয়েশন ডেবিট হবে। অ্যাসেটের দাম ডেপ্রিসিয়েশনের জন্য কমে যায়, সেই জন্য অ্যাসেট আমাদের ক্রেডিট হবে। এবং এই ডেপ্রিসিয়েশনটা যেহেতু ওয়ান কাইন্ড অফ এক্সপেন্ডিচার, সেই জন্য এটাকে আমরা নমিনাল অ্যাকাউন্টও বলতে পারি। আর যে কোনো ধরনের নমিনাল অ্যাকাউন্ট বছর শেষে গিয়ে প্রফিট অন লস, যে কোনো ধরনের নমিনাল অ্যাকাউন্ট বছর শেষে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্লোজ করতে হয়, তাই এটার পরবর্তী জার্নাল হবে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। যেটা এখানে আমরা ডেবিট করেছিলাম সেটাই এখানে ক্রেডিট করে আমরা কেটে দিলাম। এটা রয়েছে একদম বেসিক জার্নাল, বেসিক জার্নাল এগুলোই রয়েছে, এটা বলে দিলাম। এছাড়া আরও একটা জার্নাল তোমাদের করতে হয়, সেটা হলো যখন কোনো অ্যাসেট আমরা বিক্রি করব, যখন কোনো অ্যাসেট আমরা বিক্রি করব সেটার জার্নাল কি হবে। অ্যাসেট বিক্রি করব মানে অ্যাসেটটা তো আমাদের কাছ থেকে চলে যাবে, আর অ্যাসেটের ডেবিট ব্যালেন্স, যদি অ্যাসেটটা চলে যায় তাহলে ক্রেডিট হবে, তাই টু অ্যাসেট লিখলাম। অন্যদিকে আমাদের কাছে কি আসবে, যে কোনো জিনিস বিক্রি করলে অবশ্যই টাকা আসবে, সেই জন্য আমি কি করলাম, ব্যাংক ডেবিট করলাম। আর যদি ক্রেডিটে বিক্রি করি তার মানে পরবর্তীকালে টাকা পাবো, সেই জন্য আমি একটা রিসিভেবল ক্রিয়েট করে রাখলাম। ঠিক আছে, রিসিভেবলও ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, এটা ক্রিয়েট করে রাখলাম। যত টাকার জিনিস আমরা তো সবসময় তত টাকাতে বিক্রি করি না, আমরা হয় কমে বিক্রি করব, আদারওয়াইজ বেশিতে বিক্রি করব। যদি কমে বিক্রি করি তাহলে লস হবে এবং সেটা আমাদের ডেবিট সাইডে আসবে।
অন্যদিকে যদি বেশিতে বিক্রি করি তাহলে সেটা আমাদের প্রফিট হবে এবং সেটা আমাদের ক্রেডিট সাইডে আসবে। এটাই রয়েছে তোমাদের মূল জার্নাল। এবং এই জার্নাল থেকে কিভাবে তোমরা লেজার করবে তার জন্য আমি এখানে একটা অঙ্ক নিয়েছি। এবার এই অঙ্কটা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো বেসিক অঙ্ক দিলে তোমরা কিভাবে করবে, অথবা যত বড় অঙ্কই দিক না কেন এই জার্নালগুলো যদি মাথায় রাখো অথবা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা যত লেন্দি অঙ্কই দিক না কেন সেটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। আজকে যেটা অঙ্কটা করাবো এটা এসএলএম এর ওপর বেস করে করাবো, কিন্তু এসএলএম কিভাবে অ্যাপ্লাই করে এবং ডাব্লিউডিপি কিভাবে অ্যাপ্লাই করে সেটা এর আগে তোমাদের বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোয়েশ্চেনটা একবার আমরা দেখি। দেখো এখানে লেখা রয়েছে আমাদের অন 1/1/2025 একটা মেশিনারি আমরা পারচেস করেছি বাই মিস্টার এক্স। মিস্টার এক্স একটা মেশিনারি পারচেস করেছে কত টাকায়? 50,000 টাকায়। তার মানে প্রথম মেশিনারিটা পারচেস করেছে 1/1/2001-এ 50,000 টাকা দিয়ে। এরপরে 1/7/2026 মানে 1 বছর পরে, 1.5 বছর পরে গিয়ে আরও একটা মেশিনারি পারচেস করেছে 10,000 টাকার। এটা হলো 2 নাম্বার মেশিনারি। এরপরে দেখো 1/4/2027 মানে আরও 1 বছর পরে গিয়ে মেশিনারি পারচেস করেছে 6,400 টাকার। এটা 3 নাম্বার মেশিনারি। এরপরে 30/6/2028 মানে পরের বছর একটা মেশিনারি যেটার অরিজিনাল ভ্যালু ছিল 8,000 টাকা, অরিজিনাল ভ্যালু ছিল 8,000 টাকা, যেটা পারচেস করেছিল 1/1/25-এ। 1 নাম্বার যে মেশিনারিটা ছিল সেটার কিছুটা পার্ট ওটা বিক্রি করে দিয়েছে কত টাকায়? 6,000 টাকায়। অর্থাৎ 1 নাম্বার মেশিনটা আমরা কিনেছিলাম কত টাকায়? কিনেছিলাম 50,000 টাকায়, এবং সেটার এই 50,000-এর মধ্যেই 8,000 পার্ট ছিল, সেই 8,000টা 30/6/28-এ 6,000 টাকায় বিক্রি করে দিয়েছে। ডেপ্রিসিয়েশন আমাকে চার্জ করতে বলেছে 10% পার অ্যানাম অন অরিজিনাল কস্ট। যখনই অরিজিনাল কস্ট বলে দেবে তার মানে হচ্ছে আমাদের এসএলএম এ অঙ্কটা সলভ করতে হবে। আমাকে কি করতে বলেছে? মেশিন অ্যাকাউন্ট করতে বলেছে 2025 থেকে 2028-এর মধ্যে, অর্থাৎ 3 বছরের মেশিন অ্যাকাউন্ট আমাকে করতে হবে। এবং মিস্টার এক্স তার বুকস অফ অ্যাকাউন্ট ক্লোজ করে 31 ডিসেম্বর। তার মানে প্রত্যেক বছর আমার 1/1/2025 থেকে 1/1/2025 থেকে 31/12/2025 এরকমভাবে 31/12/2028 পর্যন্ত আমাকে অঙ্কটা করতে হবে। দেখো ডেপ্রিসিয়েশনের অঙ্কে বেসিক্যালি তোমাদের মেশিনারি অ্যাকাউন্টই করতে দেয়। মেশিনারি অ্যাকাউন্ট ডিরেক্টলি মেশিনারি অ্যাকাউন্টে জাম্প করার আগে আমি অলওয়েজ সাজেস্ট করবো তোমাদের একটা ওয়ার্কিং করে নেওয়ার, এবং এই ওয়ার্কিংটা তোমাকে মেশিনারি অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হেল্প করবে। যার জন্য কি করতে হবে? তোমাকে প্রতিটা মেশিনারি যেগুলো রয়েছে, এখানে আমাদের কাছে কটা মেশিন রয়েছে? 3টে মেশিন রয়েছে। 3টে মেশিনের জন্য আলাদা আলাদা ওয়ার্কিং তুমি করে নেবে। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই আমরা করব মেশিন 1টা। মেশিন 1টা আমরা কবে কিনেছিলাম? 1/1/2025-এ। এটার অরিজিনাল কস্ট ছিল 50,000। এবং দেখো মেশিন 1 সম্পর্কে আর কোনো ইনফরমেশান নেই, একদম সেই ইনফরমেশান রয়েছে আমার 30/6/2028-এ গিয়ে। তার মানে 2025, 26, 27 3 বছরের যা ডেপ্রিসিয়েশন রয়েছে, 3 বছরের ডেপ্রিসিয়েশন এখানে চার্জ হবে। 3 বছরের মধ্যে আর কোনো কিছু নেই, সেই জন্য আমি এখানে 3 বছরের ডেপ্রিসিয়েশন একবারে চার্জ করে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের 2027 পর্যন্ত, 2025, 26, 27 পর্যন্ত আর কোনো ইনফরমেশান নেই, অর্থাৎ এখানে আমি 3 বছরের ডেপ্রিসিয়েশন একবারে করলাম। যদি এখানে এর মিডিলে কোনো ইনফরমেশান থাকতো মেশিন 1 সম্পর্কে তাহলে আমি 3টে বছরের একবারে করতে পারতাম না। আর আরও একটা কারণ রয়েছে, সেটা হলো এটা স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন একই থাকবে, সেই জন্য আমি এখানে একবারে 3 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। তো এখান থেকে আমি লিখলাম লেস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত হবে? স্ট্রেট লাইন যখনই থাকবে তখনই আমাদের দেখে নিতে হবে যে কোয়েশ্চেনে কোনো স্ক্র্যাপ ভ্যালু বলেছে কিনা। দেখো এখানে আমার 50,000-এর সাথে কোনো স্ক্র্যাপ ভ্যালু বলা নেই, তার মানে শুধু 50,000 ডেপ্রিসিয়েশন হচ্ছে, এবং এই 50,000-এর ওপরে 10% ডেপ্রিসিয়েশন হবে, অর্থাৎ এক বছরের ডেপ্রিসিয়েশন হবে 10%। এবং আমি এখানে কত করছি? 3 বছরের ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমার ডেপ্রিসিয়েশন কত হবে? এখানে 50,000 ইন্টু 10% ইন্টু 3 বছর, তার মানে 15,000। প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন কত? আমি যদি এখানে লিখি, প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন হলো 5,000 ডেপ্রিসিয়েশন ইন ইচ ইয়ার। চাইলে তোমরা এভাবেও লিখতে পারো। এবং এখানে আমার কত থাকছে? মাইনাস 50,000, এটা হলো 35,000। এই 35,000টাকে আমি কি বলবো? এখানে থাকছে আমার 35,000। এই 35,000টা হলো আমার
WDV অর্থাৎ রিটেন ডাউন ভ্যালু। কবেকার রিটেন ডাউন ভ্যালু? সেটা হলো 31/12/2027। 3 বছর করলাম, 2025, 26, 27। তো এখানে আমার এলো 35,000 টাকা 31/12/2027 WDV। এবার আমাকে ইনফরমেশানে কি বলেছে 1 নম্বর মেশিন সম্পর্কে, যে 30/6/2028 আমি 8,000 টাকার একটা মেশিনারি, যেটা 1/1/2025 কিনেছিলাম, সেটা 30/6/2028 6,000 টাকায় বিক্রি করে দিচ্ছি। অর্থাৎ আমি এখান থেকে যে মেশিনারিটা সেল করে দিচ্ছি সেটাকে বের করে দেবো, সেটা বের করে আলাদাভাবে ট্রিট করব, আর এই যে মেশিনটা রয়েছে এটাকে আলাদাভাবে ট্রিট করব। তো এখানে আমি WDV অফ দ্য মেশিন সোল্ড বার করে দিলাম। কত টাকার মেশিন? যে মেশিনটার আমার অরিজিনাল কস্ট কত ছিল? এই মেশিনটার আমার অরিজিনাল কস্ট ছিল 8,000। এই মেশিনটাতেও 3 বছরের ডেপ্রিসিয়েশন লেগেছে, সেই জন্য আমি এখানে বাদ দিলাম 3 ইয়ার্স ডেপ্রিসিয়েশন। কত হবে? 8,000 ইন্টু 10%, 8,000 ইন্টু 10% ইন্টু 3 বছর কত হচ্ছে? আমার এখানে হলো 2,400। 2,400 মাইনাস 8,000 এখানে দাঁড়াচ্ছে 5,600। এই 5,600 টাকাটা আমি 35,000 থেকে বাদ দিয়ে দিলাম 29,400। এই যে 29,400 টাকা এলো, এটার মধ্যে আমার না তো কিছু সেল হচ্ছে না তো কিছু হচ্ছে। তবে এটার আমার WDV দাঁড়াচ্ছে কবে? এই দিনেই দাঁড়াচ্ছে, ঠিক আছে? 31/12/2027 WDV অফ দ্য মেশিন which are not to be sold। যে মেশিনটা বিক্রি হবে না সেটার WDV এটা। তার মানে এটাতে আমার সারা বছরের ডেপ্রিসিয়েশন লেগে যাবে। সারা বছরের ডেপ্রিসিয়েশন লেগে যাবে। কত হবে? 50,000 থেকে 8,000 বেরিয়ে গেছে, বাকিটার ওপরে 10%, অর্থাৎ 42,000-এর ওপর 10% মানে হলো আমাদের 4,200। 4,200 আমি এখান থেকে বাদ দিয়ে দেব, তাহলে আমার WDV চলে আসবে 25,200। কত চলে আসছে এখানে আমাদের? 25,200 এই দিনে, ঠিক আছে? এটা হচ্ছে আমার 31/12/2028 লিখলে হবে না, এটা হচ্ছে ফর 2027-28-এর ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এবার আমাকে কি বের করতে হবে? প্রফিট বা লস। কি হলো? এবার আমাকে বের করতে হবে প্রফিট বা লস কত হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে কি রেখেছিলাম? 1/1/2028 যে মেশিনারিটা সেল হচ্ছে সেটার ভ্যালু কত ছিল এখানে? আর 1/1/2028 এটার ভ্যালু ছিল আমাদের 5,400, ঠিক আছে? 5,400। এটা বিক্রি করছি কবে? বিক্রি করছি হচ্ছে 30/6/2028। মানে আরও কিছুটা ডেপ্রিসিয়েশন আমার বাদ যাবে। কত বাদ যাবে? সেটা হলো 8,000-এর ওপর 10% ইন্টু 6/12 কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার 400 টাকা। মানে আরও ডেপ্রিসিয়েশন আমার বাদ গেল, বাদ গিয়ে হলো 5,200, ঠিক আছে? এবং আমার সেল ভ্যালু কত? আমার সেল ভ্যালু দাঁড়াচ্ছে এখানে 6,000 টাকা। তার মানে আমার 5,200 টাকার জিনিস আমি 6,000 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 800 টাকা আমার প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? এটা আমার প্রফিট দাঁড়াচ্ছে, তো আমি প্রফিট অ্যান্ড লস না বলে এটাকে শুধু প্রফিট বলতে পারি। তো এটা গেল ওয়ার্কিং পার্ট। যেহেতু এই মেশিনটা আমাদের সেল করতে দিয়েছিল সেই জন্য আমি এতটা ওয়ার্কিং করে দেখালাম। আদারওয়াইজ তোমরা চাইলে বাকি দুটো মেশিনেরও সেমভাবে ওয়ার্কিং করে নিতে পারো, কিন্তু যেহেতু এখানে SLM রয়েছে সেই জন্য তোমরা পুরো জিনিসটা মেশিন অ্যাকাউন্টেও করতে পারবে, কিন্তু যখনই কোনো অ্যাসেট সেল করতে দেবে অবশ্যই সেটার ওয়ার্কিং তোমরা করে নেবে। তো চলো এবার এক এক করে আমরা মেশিন অ্যাকাউন্টটা স্টার্ট করি। এখানে একটা ডেটের কলাম করতে হবে, বাট ডেটগুলো আমি সাইডে লিখে নিচ্ছি, তোমরা এখানে একটা ডেটের কলাম করে নেবে। তো প্রথমেই রয়েছে যেটা, সেটা হলো 1/1/2025 আমি কি করেছি? কিনেছি। 2 ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, 2 ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে কিনেছি? 50,000। এই বছরে আমি আর কিছুই করিনি, সেই জন্য এখানে আমার শুধু চলে যাবে হলো বাই ডেপ্রিসিয়েশন।
জার্নাল সব কিছুই তোমাদের আগে বলে দিয়েছি, তাই আলাদা করে এখানে বলছি না। ডেপ্রিসিয়েশনের জার্নাল কী হয়, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট কত হবে, প্রত্যেক বছর 5000 করে, তাই 5000। তো এখানে আমার চলে আসবে সেম ডেটে চলে আসবে 45,000, এখানেও চলে আসবে 45,000 পরের ডেটে। দেন পরের বছর কি বলেছে, পরের বছর হলো 1/7/2026, অর্থাৎ 1/7/2026-এ আমরা আবার মেশিনারি কিনেছি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকার, 10,000 টাকার। অর্থাৎ এখানে আমার 31/12/2026-এ হবে ডেপ্রিসিয়েশন। একটা ডেপ্রিসিয়েশন তো 5,000 টাকার হচ্ছেই, আর একটা ডেপ্রিসিয়েশন হবে কত, এটা 10,000 টাকার, কবে কিনেছি, 1/7/2026, তার মানে 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে। 10,000 ইন্টু 10% ইন্টু 6/12, আমি আর লিখছি না, এটা তোমরা করে নেবে। তো এটা গেল আমাদের 500 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 5,500। আর 2026-এ আমাদের কিছু নেই, তো এখানে আমাদের ব্যালেন্স চলে আসবে 55,000 মাইনাস 5,500, 49,500, ঠিক আছে। এদিকে আমি লিখে নিলাম 1/1/2027-এ টু ব্যালেন্স বিডি 49,500। আচ্ছা, তো 2026 অবধি আমাদের হলো। এবার দেখো 2027-এ আমরা আরও একটা মেশিনারি কিনেছি 1/4/2027-এ, সেটা হলো 6,000 টাকার। 1/4/2027-এ আমরা লিখলাম টু ব্যাংক 6,400 টাকা। আর কিছু আমার নেই, সেই জন্য আমি এদিকে চলে গেলাম ডেপ্রিসিয়েশন বাই ডেপ্রিসিয়েশন। আর কোনো ট্রিটমেন্ট আমার এই বছরের নেই, তো ডেপ্রিসিয়েশন হবে। এখন আমার কাছে 3টে মেশিনারি আছে, তাই 3টে মেশিনারি ডেপ্রিসিয়েশন করতে হবে। 1 নম্বরেরটার ওপর হচ্ছে 5,000, 2 নম্বরেরটার ওপর অ্যামাউন্ট ছিল 10,000, 10% ডেপ্রিসিয়েশন 1 বছর চলেছে, সেই জন্য 1,000। আর নতুন যেটা কিনেছি সেটা 9 মাস হয়েছে, তার মানে 6,400 ইন্টু 10% ইন্টু 9/12, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের 480, অর্থাৎ 6,480। আমার এখানে কত দাঁড়াচ্ছে, 55,900 মাইনাস 6,480, 49,420। এরপরে 1/1/2028, 49,420। 1/1/2028-এ আমি আলাদা করে, মানে 2028 সালে আলাদা করে আর কোনো মেশিনারি কিনিনি, 6,400টাও আমার হয়ে গেছে। যেটা করেছি সেটা হলো 30/6/2028 আমি বিক্রি করেছি, তাই বিক্রি করার আগে সেটার ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ডেপ্রিসিয়েশন অন সোল্ড মেশিনারি, সবটাই আমি ওয়ার্কিংসে করে রেখেছি। আমার ডেপ্রিসিয়েশন কত হবে, ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে এখানে আমার 400 টাকা, ডেপ্রিসিয়েশন 400 টাকা। এবার ওই দিনেই আমি বিক্রি করেছি, বিক্রি করলে জার্নাল কি হয়, ব্যাংকে টাকা আসবে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু আমার মেশিনারিটা চলে যাচ্ছে, তাই টু মেশিনারি অ্যাকাউন্ট, প্রফিট হলে প্রফিট, লস হলে লস। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রফিট হয়েছে, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো এখানে আমার ব্যাংকে কত ঢুকবে, সেল প্রসিডস হিসাবে 6,000 টাকা, আর এদিকে আমাদের প্রফিট হয়েছে 30/6/2028-এ টু পিএল অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলতে পারি প্রফিট অন সেল। কত দাঁড়াচ্ছে, এটা আমাদের 800 টাকা প্রফিট হয়েছে, যেটা আমরা ওয়ার্কিংয়ে বের করেছি, তো তোমরা এখানে ওয়ার্কিং নোট বলে লিখেও দিতে পারো। বাকি এখানে আমার ডেপ্রিসিয়েশন হবে কত, ডেপ্রিসিয়েশন হবে একটা মেশিনের ওপর তো 4,200, আর একটা মেশিনের ওপর হচ্ছে 1,000 টাকা, আর আগের বছর যে মেশিনটা কিনেছিলাম তার ওপর হবে 640 টাকা। 4,200 প্লাস 1,000 প্লাস
640, তার মানে এখানে দাঁড়াচ্ছে 5840। তো এখানে আমার ব্যালেন্স বেরোলো 37,980। তো পুরোটা হলো, এখানে তোমাদের 3 বছরের করতে দিয়েছিল, সেই জন্য 3 বছরের করলাম। আর হচ্ছে আরও একটা, যেহেতু আমি এখানে এই ওয়ার্কিংটা রেখেছি যাতে আমার পুরো অঙ্কটা করতে সুবিধা হয়, এবং তার সাথে সাথে এখানে আমার যেহেতু যে ডেপ্রিসিয়েশন রেট দিয়েছে সেটা 10% দিয়েছে, তাই ক্যালকুলেশনের কোনো প্রবলেম নেই, সেই জন্য বাকি দুটো মেশিনের জন্য আলাদা করে কোনো ধরনের ওয়ার্কিংস বানাইনি। কিন্তু যখন তোমাদের বেশি বছরের জন্য করতে দেবে, অনেকগুলো মেশিন থাকবে, এখানে যেমন একটাই মেশিনারি সেল করার কথা বলেছিল, যখন অনেকগুলো মেশিনারি সেল করার কথা বলবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মেশিনের জন্য আলাদাভাবে তোমরা ওয়ার্কিংস পার্ট করে নেবে। আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের আমি ডেপ্রিসিয়েশনের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেটা বললাম, বেসিক কনসেপ্টের ওপর একটু বেশি জোর দিয়েছি কারণ ওটা জানা আমার মনে হয় দরকার, এবং তার সাথে সাথে বেসিক একটা অঙ্ক করালাম এসএলএম এর ওপর বেস করে। এই অঙ্কটা এসএলএম না দিয়ে যদি ডাব্লিউডিভি দিত তাহলেও ইজিলি আমার মনে হয় তোমরা সলভ করতে পারতে। ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্ট সেটা প্রত্যেক বছর আলাদা হতো, ক্যালকুলেশন একটু বেশি হতো, কিন্তু তোমাদের মেথডে কোনো ধরনের চেঞ্জ হবে না, সেম মেথড হবে, ঠিক আছে? এবং তোমাদের যে ভ্যালু রয়েছে ডেপ্রিসিয়েশন এগুলো সমস্ত কিছু আলাদা আসবে। এর পরের যে ক্লাসটা হবে, এর পরের ক্লাসে আমি করাবো ডেপ্রিসিয়েশনের আরও একটা মেথড, সেটা হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনকে ইউজ করে কিভাবে অঙ্কগুলো করতে হয়, এবং অ্যাকচুয়ালি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কি, কেন ইউজ করা হয়, সমস্ত কিছু। তারপরে আসবে সিঙ্কিং ফান্ড মেথডে তোমরা ডেপ্রিসিয়েশন কিভাবে করবে। দেখো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার কিন্তু প্রচুর মেথড রয়েছে, কিন্তু সব মেথড তোমাদের সিলেবাসে নেই, এই দুটো তো রয়েছে, তার সাথে সাথে সিঙ্কিং ফান্ড বলে একটা মেথড রয়েছে, সেই মেথডটা করাবো, তারপরে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার ওভার হয়ে যাবে, এবং আশা করি এইগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। আজকে তোমাদের কনসেপ্টের যা যা দিলাম সমস্ত কিছু নোটস বানানো রয়েছে, অবশ্যই তোমরা যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ফ্রি নোটস ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। আর তার পাশাপাশি পরের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো, আর বন্ধুদের সাথে শেয়ার করার কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আজকে যা যা পড়িয়েছি সেখান থেকে যা যা কোয়ারি বা কোয়েশ্চেন থাকবে তার জন্য কমেন্ট করে জানাতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, সমস্ত কিছুতেই অ্যাভেলেবেল থাকবে এবং আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।